ওকে, তো ফিল্ড এক্সটেনশন, তো দেখো বেসিক্যালি ফিল্ড এক্সটেনশন কথাটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা ফিল্ডকে আমরা এক্সটেন্ড করছি, মানে একটা ছোট ফিল্ডকে একটা বড় ফিল্ডে আমরা এক্সটেন্ড করছি, তাই তো? এটাই হচ্ছে সিম্পল এক্সটেনশনের মানে। তো একটা ফিল্ড এফ, হ্যাঁ, ধরো এখানে দুটো ফিল্ডের কথা বলা হয়েছে, একটা হচ্ছে জি ফিল্ড আর একটা হচ্ছে এফ ফিল্ড। তো এই যে সাব, ইফ এ ফিল্ড এফ ইজ আইসোমরফিক টু এ সাবফিল্ড অফ এ জি, ঠিক আছে, মানে জি এর একটা সাবফিল্ড আছে তার সঙ্গে এফটা আইসোমরফিক, ঠিক আছে, তবে আমরা এফটাকে জিটাকে বলবো এফ এর এক্সটেনশন। মানে এফটা ডাইরেক্টলি জি এর সাবফিল্ড নাও হতে পারে, তার একটা আইসোমরফিক কপি হতে পারে। বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছে? বলতে চাইছে যে ধরো এফ হচ্ছে একটা, জি হচ্ছে একটা ফিল্ড, তার ভেতরে একটা আছে আমার এফ ড্যাশ বলে একটা, ছবিটা বোধহয় একটু ইয়ে হয়ে যাচ্ছে, আচ্ছা, তো জি হচ্ছে একটা বড় ফিল্ড, তার ভেতরে একটা আছে ছোট ফিল্ড যেটা হচ্ছে এফ ড্যাশ, ঠিক আছে, তাহলে এফ ড্যাশ হচ্ছে আমার সাব ফিল্ড অফ জি। তাহলে এই সাব ফিল্ড হলেই তখন আমরা বলবো জি ইজ অ্যান এক্সটেনশন অফ এফ ড্যাশ, ঠিক আছে, এটা একদম সহজ। এবার যদি কোনো একটা ফিল্ড থাকে এফ, যেটা কিনা এফ ড্যাশের সঙ্গে আইসোমরফিক। এখন আইসোমরফিক ফিল্ড বলতে আমরা কি বুঝি? আইসোমরফিক ফিল্ড মানে অ্যাকচুয়ালি তারা সেম, শুধু ওদের এলিমেন্টগুলোর সিম্বলগুলো একটু আলাদা দেখতে, ব্যাস, আর কোনো ব্যাপার নাই। সো জিনিসটা একই, আইসোমরফিক মানে একই জিনিস আমরা ভাবতে পারি। সো এফ ড্যাশ, এফকে আমরা এফ ড্যাশ ভাবতে পারি। সো এফ ড্যাশ যদি ওর জিটা যদি এফ ড্যাশের এক্সটেনশন হয়, তাহলে জিটাকে আমরা এফ এরও এক্সটেনশন বলবো, ঠিক আছে। সো ইন দিস কেস জি ইজ অলসো এক্সটেনশন অফ এফ। এই অবস্থায় তাহলে দেখতে পাচ্ছি আমরা এফটা জি এর ভেতরে ঢুকে আছে, তুমি দেখতে পাচ্ছ যে এফ ড্যাশটা ঢুকে আছে, আমি বলছি এফটাও তো ঢুকে আছে, এফটা এফ ড্যাশের মাধ্যমে মানে এফ ড্যাশের পরিচয়ে জি এর মধ্যে ঢুকে আছে। তো এইখানে আমরা একটা ভাষা প্রচলিত আছে যে এফ ইজ এমবেডেড ইন জি, তাহলে এফটা এমবেড হয়ে আছে জি এর মধ্যে, হ্যাঁ। তো কোনো কিছু যদি জি এর মধ্যে এমবেড থাকে তার মানে বুঝতে হবে তার সেখান থেকে একটা 1 1 ম্যাপ আছে, তার মানে একটা ফাই ম্যাপ আছে এফ থেকে জি তে, হ্যাঁ, যেখানে ফাই, এবং এই ম্যাপটা কি হবে 1 1 রিং হোমোমরফিজম, রিং হোমোমরফিজম, 1 1 রিং হোমোমরফিজম। তাহলে এর যে ইমেজ যেটা হবে ফাই এফ, এইটা তাহলে জি, জি এর একটা সাবসেট, বা তখন এই ফাই এফটাকেই আমরা কি বলছি এফ ড্যাশ বলছি। তাহলে ফাই এফ এর মাধ্যমে ও কি হচ্ছে জি এর মধ্যে ঢুকে আছে, এই ঢুকে থাকাটাকে আমরা কি বলছি না এমবেড, এমবেড হয়ে আছে। সো এফ ইজ এমবেডেড ইন জি ভায়া দিস 1 1 হোমোমরফিজম। ইজ দ্যাট ক্লিয়ার ব্যাপারটা? এই অবস্থায় জি কে বলা হচ্ছে এফ এর এক্সটেনশন, ফিল্ড এক্সটেনশন, ব্যাস, এটা তাহলে বোঝা গেল। তাহলে এই জিনিসটা দেখো, দ্য এক্সটেনশন অফ এ গিভেন ফিল্ড এফ করেসপন্ডস টু দ্য মোনোমরফিজম, মানে একটা 1 1 ম্যাপ হতে হবে, 1 1 রিং হোমোমরফিজম হতে হবে ফ্রম এফ ইনটু এ লার্জার ফিল্ড। লার্জার ফিল্ডটা এখানে হচ্ছে জি। যেমন আমরা জানি যে এই কিউ যেটা একটা ফিল্ড হয় রেশনাল নাম্বারের ফিল্ড, সেইটার এক্সটেনশন হচ্ছে আর, আর আর হচ্ছে আবার সি এর সি হচ্ছে আবার আর এর এক্সটেনশন। সো কিউ ইজ এমবেডেড ইন আর ইজ এমবেডেড ইন সি। সো ডাইরেক্টলি তুমি বলতে পারো কিউ ইজ এমবেডেড ইন সি, এইভাবে বলতে পারো, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে বলা হচ্ছে।
ওকে, বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে এফটা হচ্ছে জি এর ভেতরে এমবেডেড, আর জিটা হচ্ছে এফ এর এক্সটেনশন। ওকে, এখানে ওই তোমার যে সিটা যে এক্সটেনশন হচ্ছে, তো সিটাকে আমরা লিখতে পারি কি, জেড ইকোয়ালস টু সি এর এলিমেন্টগুলোকে এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু হচ্ছে রিয়েল নাম্বার। সো এই সি এর মধ্যে তুমি যোগ এইভাবে গুণ ডিফাইন করতে পারো। আর এই যে মনোমরফিজমটা কীভাবে ডিফাইন করা হয়েছে, এক্স গোস টু এক্স প্লাস আই ইন্টু জিরো, এক্স প্লাস আই ইন্টু জিরো, এই যে ম্যাপটা হচ্ছে, এটা একটা দেখতেই পাচ্ছ যে একটা মনোমরফিজম। সো এটা রিয়েল থেকে সিতে একটা মনোমরফিজম হচ্ছে, তার মানে এই মনোমরফিজম এক্সিস্ট করছে মানেই হচ্ছে যে আরটা সি এর একটা সাবফিল্ড বলা যাচ্ছে ডাইরেক্টলি। ঠিক আছে, তো এটা বলা যাচ্ছে। এখানে একটা জিনিস আছে যে কোনো একটা, দেখো, সো এই জায়গাটা ইম্পর্টেন্ট। এটাকে তোমরা ডেফিনেশনও বলতে পারো যে ইফ জি is an extension of f, then G is a vector space over f। তখন এই জিটাকে তুমি একটা ভেক্টর স্পেস ভাবতে পারো ওভার এফ, বা ওভার এফ ড্যাশও ভাবতে পারো। ঠিক আছে, এফ মানে এফ আর এফ ড্যাশকে আমরা অ্যাকচুয়ালি সেম ভাবছি। সো এখানে তুমি এফও বলতে পারো আবার এফ ড্যাশও বলতে পারো। সো দুটোকে আমরা এখানে আলাদা চোখে দেখছি না। ঠিক আছে, এখন ভেক্টর স্পেস হতে গেলে কি হয়, তো জি এর মধ্যে যেহেতু ফিল্ড আছে জিটা নিজে, তো যোগ গুণ এগুলো তো ডিফাইন করাই যায়। এখন মেন হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে ভেক্টর স্পেসে লাগে না স্কেলার মাল্টিপ্লিকেশন, যে একটা আলফাকে আমরা একটা ভি দিয়ে আমরা গুণ করি, সেটা যেন আমার জিতে হয়। তার মানে আমি যদি জি এর একটা এলিমেন্ট নিই আর আলফা একটা এফ এর এলিমেন্ট নিই, সো এখানে আলফাটা ডাইরেক্টলি এফ থেকে না এসে এফ ড্যাশ থেকে আসবে। সো এই আলফাটা বিলং করছে এফ ড্যাশে, আর এফ ড্যাশের এলিমেন্ট মানে এফ এর এলিমেন্ট, এইভাবে ভাবতে পারো। তো যদি তুমি এখান থেকে এফ থেকে ডাইরেক্টলি একটা এলিমেন্ট নাও, এক্স বিলংস টু এফ, তাহলে আমরা, আচ্ছা তাহলে ফাই হচ্ছে আমার এফ থেকে জিতে যে মনোমরফিজমটা আছে, যে এমবেডিংটা, তাহলে এইটার মাধ্যমে আমরা ডাইরেক্টলি এক্স ইন্টু ভিও কনসিডার করতে পারি। এটাকে আমরা এইভাবে ডিফাইন করব যে ফাই এক্সটা তাহলে এফ ড্যাশের এলিমেন্ট হয়ে গেল ইন্টু ভি। তাহলে দেখো এইটা যেহেতু এখন ডাইরেক্টলি জি এর এলিমেন্ট হয়ে গেল, তাহলে এই দুটোই কিন্তু জি এর এলিমেন্ট হলো। তাহলে এই যে জিতে যে গুণটা দেওয়া আছে অ্যাজ এ ফিল্ড মাল্টিপ্লিকেশন, তো সেইটা দিয়ে আমরা এটাকে জি এর এলিমেন্ট হিসাবে ভাবতে পারছি। সো এক্স ডট ভি মানেই হচ্ছে ফাই এক্স ডট ভি। এই জায়গাটা তোমাকে ক্লিয়ার করে নিতে হবে প্রথমে। তাহলে আমি এই এফ এর এলিমেন্টগুলো দিয়ে মাল্টিপ্লাই করতে পারছি, কাকে না, জি এর এলিমেন্টগুলোকে। তাহলে এই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তখন হয়ে যাবে জি ইজ এ ভেক্টর স্পেস হয়ে যাবে ওভার এফ। এখন ভেক্টর স্পেস হতে গেলে যে যে প্রপার্টিগুলো লাগে সেই প্রপার্টিগুলো এখানে ডাইরেক্টলি স্যাটিসফাই করবে। হ্যাঁ, ভেক্টর স্পেসের প্রপার্টিগুলো তুমি রিকল করতে পারো, যা যা হয়, যে যোগ হতে হয়, যোগের আন্ডারে সেটা একটা গ্রুপ ফর্ম করে, অ্যাবেলিয়ান গ্রুপ। আর স্কেলার মাল্টিপ্লিকেশনের আন্ডারে কি তোমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করবে। যা যা প্রপার্টি হোল্ড করে সব এখানে স্যাটিসফাই করবে। এবং 1 ইন্টু ভি, এটা হয়ে যাবে তোমার পাই 1 ইন্টু ভি, সেটা বেসিক্যালি ভি, এই জিনিসটা ফলো করবে। কারণ ফাইটা যদি একটা ফিল্ড হোমোমরফিজম হয়, তাহলে ফাই ওয়ানটাও কিন্তু 1ই হয়। সো এটাও ভি হয়ে যাচ্ছে, যেহেতু 1 দিয়ে মাল্টিপ্লাই করছো। সো ফাই 1 ইজ 1, এটা ফিল্ডের প্রপার্টি থেকে আমরা জানি। সো এটা একটা ভেক্টর স্পেস হচ্ছে। তাহলে ভেক্টর স্পেস যদি হয় তাহলে এর একটা ডাইমেনশন থাকবে, রাইট? সো ডাইমেনশন অফ ভি ওভার এফ, তাহলে এই এফ এর রেসপেক্টে ভি এর একটা জি
জি এর একটা কি থাকবে না, ডাইমেনশন থাকবে। এই ডাইমেনশনটাকে বলা হয় ডিগ্রি অফ এক্সটেনশন। সো এটাকে লেখা হয় জি ইস টু এফ। হ্যাঁ, সো এটাকে নাম দেওয়া হয় ডিগ্রি অফ এক্সটেনশন। বলো এটুকু কি বোঝা গেছে? বলো। হ্যাঁ স্যার। হুম, কোথাও বুঝতে অসুবিধা হলে একদম কোশ্চেন করবে। হ্যাঁ, কোশ্চেন না করলে আমি বুঝতে পারবো না তুমি কতটা বুঝতে পেরেছো। কারণ যারা পরবর্তীকালে দেখবে ভিডিওগুলো, তারা তো আর কোশ্চেন করতে পারছে না, ডাইরেক্টলি তোমার মাধ্যমেই তারা কোশ্চেন করবে আর কি। তো তুমি তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে কিন্তু কোশ্চেন করবে। আচ্ছা, তাহলে এই ডিগ্রি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটা মনের মধ্যে ভেবে নাও যে হ্যাঁ এটা একটা বেশি হচ্ছে। যেমন এখানে যেমন দিয়েছে যে যে সি স্পেসটা হচ্ছে, সি এর যে কোনো এলিমেন্টকে তুমি দেখতে পাচ্ছ যে এক্স আর ওয়াই। তাহলে এখানে দেখতে পাচ্ছ এক্সটাকে লিখতে পারো এক্স ইন্টু ওয়ান, আর এই আই ওয়াইটাকে লিখতে পারছো ওয়াই ইন্টু আই। তার মানে এই ওয়ান কমা আই, এই যে দুটো এলিমেন্ট দিয়ে তুমি দুটো এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন, এখানে কোএফিসিয়েন্টগুলো হচ্ছে এক্স আর ওয়াই, দুটোই রিয়েল। তাহলে রিয়েল কোএফিসিয়েন্ট দিয়ে আর দুটো এলিমেন্ট দিয়ে তুমি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছো সি এর যে কোনো এলিমেন্টকে। তার মানে সিটাকে, তার মানে এখানে ওয়ান আর আই কি হচ্ছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাই না? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং কারণ এক্স প্লাস আই ওয়াই যদি জিরো হয় তাহলে এক্সটাকেও জিরো হতে হয়, ওয়াইটাকেও জিরো হতে হয়, এটা আমরা জানি। তার মানে ওয়ান আর আইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য ভেক্টর স্পেস সি ওভার দ্য ফিল্ড আর। তাহলে সি এর যদি ডাইমেনশন আমরা দেখতে পাই, তাহলে সি এর ডাইমেনশন হয়ে যাচ্ছে 2। সি এর ডাইমেনশন হয়ে যাচ্ছে কত, 2। ঠিক আছে, তাহলে thus the field C is generated by I, মানে কোন বুঝতে পারছো, এক্সট্রা এলিমেন্ট আই অ্যাড করা হয়েছে আর এর সঙ্গে, এটা আমরা বলছি জেনারেটেড ব্যাপারটা। ঠিক আছে, এই জায়গাটা আমরা আসছি। জাস্ট একটু এ করো। আচ্ছা, এবার জেনারেটেড ব্যাপারটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, এফ জেনারেটেড ফিল্ড, জেনারেটেড ফিল্ড, এই জায়গাটা আমরা এবার বুঝবো। ঠিক আছে, ধরো এফ হচ্ছে একটা ফিল্ড, এফ হচ্ছে একটা ফিল্ড, আলফা ডাজ নট বিলংস টু এফ, আলফাটা এফ এর মধ্যে নেই। এবার আমি এমন একটা ফিল্ড চাইছি একটা বড়, উই ওয়ান্ট এ লার্জার ফিল্ড, উই ওয়ান্ট এ লার্জার ফিল্ড কে such that k contains f as well as alpha। তাহলে আলফা আর এফ দুটোকেই কন্টেন্ট করে আমি একটা ফিল্ড খুঁজছি কে। তাহলে এইরকম আমি অনেকগুলো ফিল্ড পেতে পারি। হ্যাঁ, তার মধ্যে যে ফিল্ডটা হচ্ছে সবচেয়ে ছোট সেইটাকে আমি নেব। সো দ্য স্মলেস্ট field among these is called the field f of alpha। তাহলে সেই ফিল্ডটাকে বলা হচ্ছে এফ অফ আলফা, মানে আলফা দিয়ে জেনারেট করা হচ্ছে। ঠিক আছে, বা এক্সটেন্ড করা হচ্ছে, বোঝা গেল? তো এইখানে দু রকমের নোটেশন তুমি দেখতে পাবে, একটা হচ্ছে এফ অফ, একটা নোটেশন দেখতে পাবে এফ অফ আলফা, আর একটা নোটেশন দেখতে পাবে এফ অফ আলফা। এই দুটোর মধ্যে আমি তোমাদেরকে সহজে বলে দিই, দুটোর মধ্যে পার্থক্য আছে এবং কি সেই পার্থক্যটা সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। তো এই জিনিসটা কি বোঝাবে, এই জিনিসটা একটা রিং বোঝায়, যে আমরা পলিনোমিয়াল রিং পড়েছিলাম। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝায় একটা পলিনোমিয়াল রিং যদি আলফাটা বিলং না করে। সো পলিনোমিয়াল রিং উইথ
ইনডিটারমিনেট আলফা, ঠিক আছে। সো আলফাটা ইনডিটারমিনেট ধরে এটাকে একটা রিং, জেনারেলি এটাই হয় যদি এই নোটেশনটা হয়। এবার এখানে কিছু প্রশ্ন আছে, এখানে কিছু ডেফিনেশন আমরা তোমাদেরকে দেব, যেটা হচ্ছে যে আলফা অ্যালজেব্রিক নাম্বার কাকে বলা হয়, ঠিক আছে। অ্যালজেব্রিক নাম্বার, সো alpha is said to be algebraic number over f, মানে ওভার কোনো একটা ফিল্ড হয়। অ্যালজেব্রিক নাম্বার যখনই জিজ্ঞেস করা হবে তখন কোনো না কোনো ফিল্ডের রেসপেক্টে বলতে হবে। সো আলফা ইজ said to be algebraic number over f if there exists a polynomial with coefficients from there is a polynomial px with coefficients from f such that p alpha is equals to 0, মানে আলফাটা ওর রুট হচ্ছে, বোঝা গেল। সো তাহলে আমরা বলবো আলফাটাকে একটা অ্যালজেব্রিক নাম্বার ওভার এফ। যেমন এক্সাম্পল হিসাবে তুমি দেখতে পারো, এক্সাম্পল হিসাবে এই যে আইটা কার রুট দেখো, এক্স স্কোয়ার প্লাস 1, এর কোএফিসিয়েন্ট কত 1 আর 1, তার মানে দুটো রিয়েল। সো এক্স স্কোয়ার 1 হ্যাজ এ রুট আই, তার মানে আই ইজ অ্যালজেব্রিক ওভার আর, কারণ এইখানে এই যে পলিনোমিয়ালটা নিয়েছি তার কোএফিসিয়েন্ট গুলো কে 1, এই রিয়েল, আর আইটা বসালে এখানে আমি 0 পাচ্ছি। সো আমরা বলবো আইটাকে অ্যালজেব্রিক ওভার আর বলবো। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে। কিন্তু সব নাম্বারই তো অ্যালজেব্রিক হয় না। তো আচ্ছা, তো এই জায়গাটা গেল। আচ্ছা, এবার যদি অ্যালজেব্রিক হয় তাহলে কি হবে, যদি অ্যালজেব্রিক হয় তাহলে একটা পলিনোমিয়ালের ইকুয়েশন ও স্যাটিসফাই করবে। সো এখানে এই একটা রেজাল্ট আছে, তোমরা এটা দেখতে পারো। সো ইফ আলফা ইজ an algebraic number over f, then f is a field, তখন এই জিনিসটা কি হয়ে যাবে না, একটা ফিল্ড হয়ে যাবে। তার মানে যে কোনো এলিমেন্ট, যেমন ধরো আই এর ক্ষেত্রে, হ্যাঁ আইটা যেমন ধরো একটা অ্যালজেব্রিক নাম্বার, তাহলে আর এইটা কি, এটা বাই ডেফিনেশন, এটা হচ্ছে বাই ডেফিনেশন অল পসিবল এফ অফ আই, যেখানে এফ এক্স ইজ এ রিয়েল পলিনোমিয়াল, ঠিক আছে। এফ এক্স ইজ এ রিয়েল পলিনোমিয়াল, তার উপরে তুমি আই অ্যাপ্লাই করছো, যা যা পাবে সেইটা হচ্ছে এইটা। এখন এই যে সমস্ত রিয়েল পলিনোমিয়াল হচ্ছে, এবার যেহেতু এটা আই স্কোয়ার ইজ প্লাস 1 ইজ 0, তো এখান থেকে তুমি যদি একটা 3 ডিগ্রির পলিনোমিয়াল দেখো, যেমন ধরো আই কিউব প্লাস আই প্লাস 1, এইটাকে বেসিক্যালি তুমি কি লিখতে পারো, এটাকে তুমি যদি সিম্পলিফাই করো এটা মাইনাস আই হয়ে যাচ্ছে। সো এটা দিস ইজ 1, হ্যাঁ। বা তুমি যদি ধরো যে আই কিউব প্লাস 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস আই। সো যে কোনো পলিনোমিয়াল ইন আই কে তুমি 1 আর আই এর কম্বিনেশন আকারে লেখা যাবে। সো এটা বেসিক্যালি এটা সেম অ্যাজ এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ওয়াই বিলংস টু আর হয়ে যাচ্ছে। তাই হচ্ছে না, যে কোনো পলিনোমিয়ালকে তুমি যদি আই এর একটা পলিনোমিয়াল লিখো, সেইটাকে আলটিমেটলি এই ফরম্যাটে লেখা যাবে, মানে এ প্লাস আই বি আকারে লেখা যাবে। তো এটা বেসিক্যালি কি হয়ে গেল, সি হয়ে গেল না, তাই না। সো এখান থেকে এইটা হচ্ছে ডেফিনেশন, হ্যাঁ, যে এফ অফ আলফা মানে হচ্ছে সেট অফ অল, এটার ডেফিনেশন এইটা, যে এফ অফ আলফা সাচ দ্যাট এফ বিলংস টু এফ অফ এক্স, মানে অল পলিনোমিয়ালস উইথ কোফিসিয়েন্টস ইন এফ, এইটা হচ্ছে তোমার
ডেফিনেশন অফ এফ আলফা। ঠিক আছে, এইটা তো কখন ফিল্ড হবে এটা মাথায় রাখতে হবে যে এটা তখনই ফিল্ড হবে যদি আলফাটা একটা কি হয়, আলফাটা যদি একটা অ্যালজেব্রিক নাম্বার হয় তখন এটা ফিল্ড হবে। আচ্ছা, তো এবার নেক্সট হচ্ছে ইফ আলফা ইজ নট অ্যালজেব্রিক over f, then it is called transcendental, transcendental। ঠিক আছে, তাহলে তখন এটাকে ট্রান্সেন্ডেন্টাল বলবে। ইন দিস কেস মানে যদি ট্রান্সেন্ডেন্টাল হয় তাহলে এফ আলফা ইজ নট এ ফিল্ড। ঠিক আছে, তখন এটা ফিল্ড হবে না। এটা যদি তখন ফিল্ড না হয় এটা তখন আইসোমরফিক উইথ দ্য রিং অফ অল পলিনোমিয়ালস হয়ে যাবে, কারণ এখানে এক্সটা ইনডিটারমিনেট এবং এক্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যার যে কোনো পলিনোমিয়ালের রুট কিন্তু এক্স নয়। সো তখন এটা এর সঙ্গে আইসোমরফিক হয়ে যায় এবং এটা তখন কি হয়, এটা একটা আমরা দেখেছি এর বৈশিষ্ট্যগুলো আমরা এর আগের দিন পড়েছিলাম যে এটা একটা ইউক্লিডিয়ান ডোমেইন হয়ে যায়। এফটা যদি একটা ফিল্ড হয় তাহলে এটা একটা কি হয়, ইউক্লিডিয়ান ডোমেইন হয়, ইউক্লিডিয়ান ডোমেইন হয় যেটা আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি। ইউক্লিডিয়ান ডোমেইন হলে সেটা একটা পিআইডি হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলো হয় যদি আলফাটা, কিন্তু ওটা ফিল্ড হয় না, মাথায় রাখতে হবে এটা দিস ইজ নট এ ফিল্ড। এইবার এখান থেকে তুমি যদি ফিল্ড বানাতে চাও তখন তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে কোসেন্ট ফিল্ড। সো তখন আমাদের যেটা করতে হয় এফ আলফা, এটা হচ্ছে কোসেন্ট ফিল্ড অফ এফ অফ, এই যে রিংটা পেলাম এই রিংয়ের কোসেন্ট ফিল্ড বানাতে হয়। হ্যাঁ, তো তখন আলফাটা জয়েন করে যে ফিল্ডটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে এফ অফ এই ফার্স্ট ব্র্যাকেটে আলফা। তখন এইটা বোঝা, ফার্স্ট ব্র্যাকেট মানে সবসময় কি হচ্ছে ফিল্ড বোঝাবে, ফিল্ড এক্সটেনশন। ঠিক আছে, আর সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট মানে বোঝাবে এটা একটা রিং বোঝায়, কিন্তু যদি আলফাটা অ্যালজেব্রিক হয়ে যায় তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ড হয়ে যায়, আর যেহেতু এটা অ্যাকচুয়ালি ফিল্ড হয়ে যায় তখন সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। সো দেখা যাচ্ছে, সো ইফ আলফা ইজ অ্যালজেব্রিক over f, then f alpha is equals to f of alpha, কারণ তখন যেহেতু ফিল্ড হয়ে যাচ্ছে দুটোই কিন্তু সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু যদি অ্যালজেব্রিক না হয় তাহলে এই দুটো জিনিস কিন্তু সমান হবে না, এফ আলফাটা একটা বড় ফিল্ড হয়ে যাবে। হ্যাঁ, এবার কোসেন্ট ফিল্ডটা কিভাবে জেনারেট করা হয় সেটা দেখছি তোমাদের বইয়ে আছে কিনা, না হলে আমি আলাদা করে ছোট্ট করে ব্যাপারটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার দেখো তোমাদের পরবর্তী জিনিসগুলো। তাহলে তোমরা এখন এখন নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে কিভাবে সিটা হচ্ছে জেনারেটেড বাই আর এবং সিটাকে আমরা লিখতে পারছি আর সেকেন্ড ব্র্যাকেট আই। তার মানে এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট যেমন আই দিচ্ছ তেমনি এটাকে ফার্স্ট ব্র্যাকেটও ওপেন ব্র্যাকেটও লিখতে পারো, কারণ দুটো তখন সেম যেহেতু আইটা অ্যালজেব্রিক। ঠিক আছে, আচ্ছা বলো, বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, এবার দেখো কি বলছে, ওভার এনি ফিল্ড দ্য পলিনোমিয়ালস অফ ডিগ্রি এন অর লেস, মানে এন বা তার থেকে ছোট, ফর্ম এন n+1 ডাইমেনশনাল ভেক্টর স্পেস এফ উইথ বেসিস 1x। হ্যাঁ, এটা জানো, এখান থেকে এই কোশ্চেনটা একটা পরীক্ষায় আসতে পারে যে সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি এন অর লেস অর ইকুয়ালস টু, মানে এন বা তার থেকে ছোট ডিগ্রি যদি হয় তাহলে সেই সমস্ত পলিনোমিয়ালের যে সেটটা সেটা একটা ভেক্টর স্পেস হয় এবং তার ডাইমেনশন কত হয়, তার ডাইমেনশন হয় n+1 এবং তার যে বেসিস হয় সেই বেসিসে কারা কারা থাকে থাকে এইগুলো 1x x² আপ টু x⁴n। তাহলে কতগুলো এলিমেন্ট আছে বেসিসে n+1, সেই জন্য ওর ডিগ্রি হয়ে যায় n+1। তো এইখান থেকে কিন্তু কোশ্চেন একটা তোমাদের আসেই, এটা হয়তো লিনিয়ার অ্যালজেব্রাতে আসতে পারে এই কোশ্চেনটা, কারণ বেসিসের আছে, এখান থেকেও আসতে পারে। আচ্ছা,
আর এফ এক্স এইটা কি হয়, একটা কমিউটেটিভ রিং, যেটা আমরা এর আগে পড়েছিলাম যে এটা একটা এফ এক্সটাও একটা ভেক্টর স্পেস তুমি ভাবতে পারো ওভার এফ। তখন এর ডাইমেনশন হয়ে যাবে ইনফাইনাইট ডাইমেনশন, কারণ এখানে 1 x এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার কিউব ডট 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 যত আছে, হ্যাঁ, এগুলো এরা সবাই কিন্তু মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে ইনফাইনাইট সংখ্যক জিনিস তুমি পাচ্ছ, ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাচ্ছ। 1 x এক্স এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 যত আছে এই ফর্মের, সবাই কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ওভার এফ। সেই জন্যই এফ এক্স যেটা হয়ে যাচ্ছে একটা ফিল্ড হয়ে, ফিল্ড বলছি, একটা ভেক্টর স্পেস যার ডাইমেনশন ইনফাইনাইট। ঠিক আছে, ওইটা। আচ্ছা, ইফ এ ফিল্ড জি হ্যাজ ফাইনাইট ডাইমেনশন এন and considered as a vector space over a subfield f, then G is said to be an extension of f of degree n, যেটা আমরা বললাম যে তখন G এর এটাকে ইন্ডেক্স বলা হয়, হ্যাঁ, G এর ইন্ডেক্স ওভার f is n, তার মানে G as a vector space over f তার ডাইমেনশন হচ্ছে n। বোঝা গেল? সেই জন্যই সিটা যেহেতু আর এর উপরে একটা ভেক্টর স্পেস হচ্ছে যার ডাইমেনশন হচ্ছে 2, সেই জন্য সি ইজ টু আর এটা হচ্ছে কত না 2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো ইন জেনারেল কি হচ্ছে, এক্সটেনশনস অফ ফিল্ডস হুইচ আর জেনারেটেড ইন দিস ওয়ে আর কল্ড সিম্পল ফিল্ড এক্সটেনশন। তাহলে সিম্পল ফিল্ড এক্সটেনশন কাকে বলে, যদি একটাই মাত্র এলিমেন্ট দিয়ে তুমি জেনারেট করছো, ঠিক আছে, মানে জাস্ট একটা এলিমেন্ট অ্যাটাচ করে দিচ্ছ, সেই সিটা এখানে অ্যাটাচ করে দিলাম এফ এর সঙ্গে, সিটা এফ এর মধ্যে কিন্তু ছিল না, এফ এর বাইরে ছিল, সেটা তুমি বাইরে থেকে অ্যাটাচ করলে, সো এটা তখন বলছে জেনারেটেড বাই এফ অ্যান্ড সি। এখানে সিটা কিন্তু অ্যালজেব্রিক হতে হবে, এটা এরা বারবার কোথাও একটা বলছে না, কিন্তু এটা বলা উচিত, হ্যাঁ, না হলে এটা ফিল্ড হবে না। তো ওই জায়গাটা তুমি একটু ভালো করে দেখে নাও। তো এরা পরবর্তীকালে এটা হয়তো বলছে, এই যে দেখো এটা অ্যালজেব্রিকের ডেফিনেশন দিয়েছে যে জি বি এন এক্সটেনশন অফ এফ an element alpha belongs to G is said to be algebraic over F if there exists a coefficients, এই কোএফিসিয়েন্ট গুলো দিয়ে তুমি একটা পলিনোমিয়াল বানাচ্ছ আলফা 0 প্লাস a1 x প্লাস a2 x স্কোয়ার এইভাবে, তাহলে ওর একটা রুট হচ্ছে আলফা, কারণ x এর জায়গায় তুমি আলফা বসাচ্ছ, এটা স্যাটিসফাই করছে। এটা স্যাটিসফাই করা মানেই কি, মানেই হচ্ছে যে এই px যেটা পাচ্ছ তার রুট হচ্ছে একটা আলফা। সো আলফাটা যদি একটা কোনো একটা পলিনোমিয়াল পাওয়া যায় যার রুটগুলো এই যার কোএফিসিয়েন্টগুলো এফ এর মধ্যে আছে, তো এখানকার ইম্পর্টেন্ট জিনিস কি, এই a0 a1 এগুলো সব এফ এর মধ্যে থাকছে, আর আলফাটা জি এর মধ্যে থাকছে। আলফাটা একটা বড় জায়গায় থাকছে আর কোএফিসিয়েন্টগুলো একটা ছোট জায়গায়, তবে তবে আলফাটাকে বলা হচ্ছে অ্যালজেব্রিক ওভার এফ। ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসটাই আমি আলোচনা করলাম। আচ্ছা, এবার বলছে ইফ দ্য ফিল্ড জি is an extension of the field f of finite degree n, then every c belongs to G is a root of polynomial of degree at most n with coefficients in f. এটা কি বলছে তাহলে দেখো, খুবই সহজ জিনিস বলতে চাইছে, খুব কঠিন জিনিস নয়, যে যদি তুমি ধরে নাও যদি তুমি ধরে নাও যে G is to f is n, then for any element alpha belongs to G, there alpha is algebraic over f, এটা বলতে পারো শর্টকাটে। in other words, in particular there exists a polynomial of degree less or equals to n, আচ্ছা পলিনোমিয়ালটা আমি লিখে দিচ্ছি px such that px has a 0 alpha and px belongs to f of x. f of x হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালস যার কোএফিসিয়েন্ট গুলো f থেকে আসছে, f এর মধ্যে, মানে f টা হচ্ছে এই ছোট ফিল্ডটা। সো এই f p টা যেটা পেলাম তার কোএফিসিয়েন্ট গুলো কোথায় আছে, f এ আছে, এবং p এর ডিগ্রি লেস অর ইকুয়ালস টু n,
এবং পি এক্স এর 0 হচ্ছে আলফা, তার মানে আলফা যদি তুমি বসিয়ে দাও পি আলফা ইজ 0, সো এইভাবে বলতে পারো পি আলফা ইজ 0। ঠিক আছে, এই জিনিসটা বলা যাবে যদি এর ডিগ্রিটা n হয়। তাহলে এটা আমরা কিভাবে প্রুভ করব? খুবই সোজা। দেখো যে এই যে আলফাটা তুমি নিয়েছো, আলফাটা কোথায় আছে? জিতে আছে, তাহলে 1 আলফা আলফা স্কোয়ার ডট ডট আলফা টু দি পাওয়ার n। এখানে কটা এলিমেন্ট আছে? n+1, তাই না? n+1 মেনি এলিমেন্টস। কোথাকার এলিমেন্ট? না, ইন জি, প্রত্যেকটা জি এর এলিমেন্ট আছে। আচ্ছা, এবার জি এর ডাইমেনশন কত? এবার তুমি ভাবো একটা ভেক্টর স্পেস যার ডাইমেনশন n, তার মধ্যে থেকে তুমি যদি n+1 সংখ্যক ভেক্টর নাও, তাহলে তারা কি হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে? বলো তো দেখি। ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। তারা তাহলে ডিপেন্ডেন্ট হবে। তাহলে এইখানে দেখতে পাচ্ছ যে n+1 সংখ্যক ভেক্টর আছে, মানে ভেক্টর ভাবতেই পারি কারণ জিটাকে আমি ভেক্টর স্পেস ধরছি, তাহলে তারা একটা কি হলো? ভেক্টর স্পেস। তাহলে এরা কি হয়ে যাবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। যেহেতু এটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে সেহেতু তুমি কি পাবে? দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যাজ ডাইমেনশন অফ জি ইজ n। এই কারণের জন্য এটা কি ডিপেন্ডেন্ট। সো দেয়ার এক্সিস্ট a0 a1 লিনিয়ার এরকম n+1 সংখ্যক কোএফিসিয়েন্ট পাবো f এর মধ্যে সাচ দ্যাট a0 প্লাস a1 আলফা ওদের কম্বিনেশন, তাই না? এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখান থেকে আমি বলতে পারবো যে সো কনসিডার px ইজ ইকুয়ালস টু, তাহলে এখান থেকে এই কোএফিসিয়েন্ট গুলো নিয়ে আমি একটা পলিনোমিয়াল বানাতে পারি an x টু দি পাওয়ার n, an-1 x টু দি পাওয়ার n-1 প্লাস ডট ডট a0। এই যে কোএফিসিয়েন্ট বানালাম, তাহলে কি হলো? এই পলিনোমিয়ালের ডিগ্রি এই 0 হয়ে গেল। এখন an-টা তো 0 হতে পারে, ঠিক না? এই যে কোএফিসিয়েন্ট গুলো পাবো আমি তো জানি না যে কোনটা নন জিরো হবে কোনটা 0 হবে। n-টা যদি 0 হয় তাহলে ডিগ্রিটা লেস অর ইকুয়ালস টু n হতে পারে। সো এই আমি এখান থেকে কি বলতে পারলাম? যে এর ডিগ্রিটা লেস অর ইকুয়ালস টু n হবে, এরকম একটা পাবো। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো এই জায়গাটা আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, নেক্সট রেজাল্ট কি বলছে দেখো, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, থিওরেম 6.2 কি বলছে? ইফ জি ইজ এ সিম্পল এক্সটেনশন অফ এফসি, হ্যাঁ, জিটাকে যদি বলি এফসি এর আকারে আছে, যেখানে এফসি এর ডিগ্রি হচ্ছে n, দেন এমসিটা কি বলছে? c টু দি পাওয়ার n প্লাস a1 c টু দি পাওয়ার n-1 ডট ডট an, যেখানে ai গুলো f এ আছে ফর সাম মনিক পলিনোমিয়াল উইথ লিডিং কোফিসিয়েন্ট 1, মানে c টু দি পাওয়ার n এর পাওয়ারটা কি, এই কোফিসিয়েন্টটা কি 1 আছে। সো এটা হয়ে গেল একটা মনিক পলিনোমিয়াল, মানে হাই লিডিং কোফিসিয়েন্ট যেটা থাকবে সেটার জন্য 1 হয়। ঠিক আছে, তো সেটা হচ্ছে এরকম একটা আমরা পলিনোমিয়াল পেয়ে যাব, হ্যাঁ, যার ডিগ্রি কি হয়ে যাবে? না n হয়ে যাবে। তাহলে এই এফসি এর ডিগ্রি যা হবে, তো এই সি দিয়ে মানে ব্যাপারটা এখানে অনেকগুলো ডেফিনেশন আছে যেগুলো আমরা পরে পরে দেখব। সো এই সি এর জন্য আমরা যে পলিনোমিয়ালটা পাবো, একটা মনিক পলিনোমিয়াল পাবো, যার সিটা যার রুট হবে। বোঝা গেল? তো এইরকম আমরা একটা মনিক পলিনোমিয়াল পাবো এবং তার ডিগ্রি এক্স্যাক্টলি n হবে। n কেন? কারণ সি টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটা 1, মানে হাইয়েস্ট ডিগ্রি যার তার কোএফিসিয়েন্টটা কিন্তু 1 হচ্ছে, মানে নন জিরো হচ্ছে, তার মানে এর ডিগ্রি এক্স্যাক্টলি n। ঠিক আছে, সো এখানে জি এর সমস্ত এলিমেন্টের কথা যখন বলছি 6.1 এ, তখন ডিগ্রি প্রত্যেকটা এলিমেন্ট আমি আলফা তুলছি, তার জন্য যে পলিনোমিয়ালটা পাচ্ছি তার ডিগ্রি n হতে পারে বা তার থেকে ছোট হতে পারে। কিন্তু যদি আমি এক্স্যাক্টলি সিটা নিই, তাহলে সি এর জন্য যে পলিনোমিয়ালটা পাবো তার ডিগ্রি এক্স্যাক্টলি n হবে, n এর থেকে ছোট কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা,
তাহলে এইটা দেখা খুব মানে একদমই কঠিন নয়, যে আমরা জানি যে এই সি এর জন্য আমরা এই 6.1 থেকে জানি যে সিটা যেহেতু জি এর এলিমেন্ট, তাহলে একটা পলিনোমিয়াল আমরা পাবোই এই রকম দেখতে, এন সি টু দি পাওয়ার এন, এইভাবে এটা 0 হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই এনটা কি 0 হতে পারে? এটা হচ্ছে মেন কোশ্চেন, সে এ এনটা যদি 0 হতে পারে কি পারে না। এখন যদি এ এনটা 0 হতো তাহলে একটা কম ডিগ্রির একটা ইকুয়েশনের রুট হয়ে যেত সেক্ষেত্রে। আর দেখো এফ সি লেখা মানে কি, এই এফ এর এই জি এর এলিমেন্টগুলোকে সি এর একটা পলিনোমিয়াল আকারে লেখা যাবে, তাই তো? তো যদি তুমি এইটা কম ডিগ্রির হয় তাহলে এই এফ সিরও ডিগ্রি কিন্তু মানে এফ সির যে মানে জি এর যে ডাইমেনশন সেটাও কিন্তু এই সি এর যে পলিনোমিয়ালটা হচ্ছে সেই সেম ডিগ্রি দিয়ে লিখতে পারবে আর কি। তো যা এর ডিগ্রি যদি কমে যায়, এই পলিনোমিয়ালটা ডিগ্রি যদি কমে যায় তাহলে জি এরও ডিগ্রি কিন্তু কমে যাবে। তো জি এর ডিগ্রি তখন আর এন হবে। এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে। তো দেখো এটা কিভাবে করা হয়েছে। তো এএসটা কি হলো, যে বি দ্য নন জিরো কোফিসিয়েন্ট অফ দ্য হাইয়েস্ট ডিগ্রি টার্ম ইন সি। মানে এখানে তুমি জানো না যে কোনটা জিরো, এনটা জিরো হতে পারে। তো এইভাবে তুমি দেখছো যে প্রথম নন জিরো কোনটা পাচ্ছ, হাইয়েস্ট ডিগ্রি যেটা, সেটা হচ্ছে এএস, মানে এস নম্বরটা জিরো নন জিরো হচ্ছে, তার আগের গুলো সবাই জিরো হচ্ছে। ঠিক আছে, আগের গুলো সবাই জিরো হচ্ছে। তাহলে এএস দিয়ে তুমি যদি এএস ইনভার্স দিয়ে গুণ করো সবগুলোকে তাহলেও তো জিরোই পাবে। তাহলে এমসি যেটা হচ্ছে সেটা হচ্ছে সি টু দি পাওয়ার এস থাকছে, কারণ তার কোফিসিয়েন্টটাকে তুমি এএস ইনভার্স দিয়ে গুণ করেছো, আগে ছিল এএস, তার সঙ্গে একটা ইনভার্স দিয়ে গুণ করেছো, তো 1 হয়ে গেল। আর বাকিগুলো তো প্রথমগুলো তো জিরো, ঠিক আছে, এইগুলো সব জিরো, ওই জন্য বলছে নন জিরো কোফিসিয়েন্ট। প্রথম নন জিরো যেটা পাচ্ছি বা হাইয়েস্ট ডিগ্রি মানে তো প্রথম বোঝাচ্ছে, বাঁ দিক থেকে দেখতে দেখতে যাচ্ছি, তো এইভাবে লেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে কি বোঝাচ্ছে, যে shows that there exists a monic polynomial mx of degree less or equals to n, এটা বোঝাচ্ছে। এখন আমাদের দেখাতে হবে যে এই n এর ভ্যালু, এই s এর ভ্যালুটা n ই হতে হবে, n এর থেকে ছোট হলে চলবে না। এইটা হচ্ছে আমাদের এখানে দেখানো উচিত। আচ্ছা, তো এখানে আমরা তোমাদেরকে একটু বললাম যে এই এফ অফ সি বলতে কি বোঝায়। এফ অফ সি বলতে বোঝায় সেট অফ অল পলিনোমিয়ালস ইন সি। এখন যদি এইটা যদি 0 হয় তাহলে আমরা দেখাতে পারবো যে সি এর যে কোনো পলিনোমিয়ালকে তুমি বেসিক্যালি এই 1, সি, আপ টু সি টু দি পাওয়ার এস মাইনাস 1 এর কম্বিনেশন আকারে লিখতে পারবে। কারণ সি টু দি পাওয়ার এইটা যদি হয় তাহলে সি টু দি পাওয়ার এস কে তুমি ওই বাকিগুলো দিয়ে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছো। তাহলে সি টু দি পাওয়ার এস কেও তুমি বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারো। এইভাবে দেখতে গেলে প্রত্যেকটা এলিমেন্টকেই তুমি ওই 1 আপ টু সি টু দি পাওয়ার এস মাইনাস 1 এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। তাহলে তখন হয়ে যাবে এর ডিগ্রি হয়ে যাবে এস, সরি হ্যাঁ এস হয়ে যাবে। সো এইটা যদি এস ডিগ্রির জন্য স্যাটিসফাই করে তাহলে এই জি এরও ডিগ্রি হয়ে যাবে এস, কিন্তু জি এর ডিগ্রি এন দেওয়া আছে, তার মানে এস ইকুয়ালস টু এন। বেসিক্যালি এটাই বলতে চাইছে। ঠিক আছে, ওটাই বলেছে। দেখো যে এভরি এলিমেন্ট পি ক্যান বি রিটেন অ্যাজ, এই যে বললাম না একটা পলিনোমিয়াল অফ সি। সো যেখানে এই টি অবধি লিখেছে এটা, তো এইটাকে তুমি চেঞ্জ করে করে এই যে দেখো সি এসটাকে তাহলে লিখলো বাকিগুলোর কম্বিনেশন আকারে। একই রকম ভাবে সি টু দি পাওয়ার এস প্লাস 1টাকেও হ্যাঁ এইভাবে লিখতে পারছো, সি ইন্টু সি টু দি পাওয়ার এস, তাই তো? এইবার এই সি টু দি পাওয়ার এস কে তুমি প্রত্যেকটাকে সি দিয়ে গুণ করে দিচ্ছ, এই এলিমেন্টটাকে প্রত্যেকটাকে সি দিয়ে যদি তুমি গুণ করে দাও তাহলে সি টু দি পাওয়ার এস প্লাস 1 পেয়ে যাবে। এইখানে দেখো এই যে সি টু দি পাওয়ার এস আছে এইটাকে আবার তুমি চেঞ্জ করে এই ভ্যালুটা বসিয়ে দিতে পারছো। এই ভ্যালুটা বসিয়ে দিলে এইবার এটাকে তুমি যদি সিম্পলিফাই করো সব কটা তখন একটা হয়ে যাচ্ছে এই 1 সি তারপরে সি টু দি পাওয়ার এস মাইনাস 1, এগুলোর একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে, লিনিয়ার কম্বিনেশন, এবং কোএফিসিয়েন্টগুলো সব ডিতেই থাকছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এফ এর যে জি এর যে কোনো এলিমেন্ট হ্যাঁ তুমি এই 1 আর আপ টু সি টু দি পাওয়ার এস মাইনাস 1 দিয়ে রিপ্রেজেন্ট লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে। তার মানে ওর ডিগ্রি কত হয়ে যাচ্ছে,
ডিগ্রি হয়ে যাচ্ছে লেস অর ইকুয়ালস টু এস, তার মানে এন এর ভ্যালু হয়ে যাবে লেস অর ইকুয়ালস টু এস। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এস এর ভ্যালু এনই হবে, কারণ ডিগ্রিটা এন দেওয়া আছে, তোমার ডিগ্রিটা এন দেওয়া আছে, আর এখান থেকে বলা যাচ্ছে ডিগ্রি, আর আমরা আগেই দেখলাম যে এস এর ভ্যালু কি হয়েছে লেস দ্যান ইকুয়ালস টু এন, তো দুটোকে কম্বাইন করলে এটা হয়ে যাচ্ছে। আশা করি এটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না। নেক্সট রেজাল্ট কি বলছে দেখো। আচ্ছা, এই যে তার মানে এখান থেকে একটা ডেফিনেশন পাওয়া যাবে, ঠিক আছে, মনিক পলিনোমিয়াল, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে আমরা মনিক পলিনোমিয়াল পাওয়া যাচ্ছে, সেটাকে বলা হয় মিনিমাল পলিনোমিয়াল, ঠিক আছে। এখানে মিনিমাল, তোমরা লিনিয়ার অ্যালজেব্রাতে যা যা পড়েছো মিনিমাল পলিনোমিয়াল সমস্ত জিনিস কিন্তু এখানে খাটবে, ঠিক আছে। তো ওই জিনিসগুলো আমরা এখানে পাবো। তো ডেফিনেশন অফ মিনিমাল পলিনোমিয়াল এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। সো if g is to n is g is to f is equals to n, then for any element alpha belongs to g, there exists a monic polynomial of smallest degree p mx such that m alpha is equals to 0। তাহলে দেখো আমরা এই থিওরেম অনুযায়ী বলছি যে যদি অ্যালজেব্রিক n ডিগ্রি হয় তাহলে তো অ্যালজেব্রিক হবে, তাহলে অ্যালজেব্রিক হলে একটা পলিনোমিয়াল পাবো যার রুট হচ্ছে আলফা, তাহলে এইরকম আমি অনেকগুলো পলিনোমিয়াল পেতে পারি, তার মধ্যে সেই সমস্ত পলিনোমিয়াল নেব যার ডিগ্রি হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে। সেই সবচেয়ে ছোট ডিগ্রি তার হাইয়েস্ট কোফিসিয়েন্টটাকে তার ইনভার্স দিয়ে গুণ করে আমি মনিক বানিয়ে নিতে পারবো। তাহলে মনিক যে পলিনোমিয়ালটা পাবো যার ডিগ্রি হচ্ছে সবচেয়ে ছোট, হ্যাঁ, সেই পলিনোমিয়ালটাকে বলা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল অফ আলফা। দেন দিস mx is called the minimal polynomial of alpha over f। প্রত্যেক ক্ষেত্রেই ওভার এফটা লিখতে হবে। তো এক্সাম্পল যদি আমরা বলি যে যেমন হচ্ছে সি ইস টু আর, এইটা আমরা দেখতে পেলাম 2 হচ্ছে, এখানে যে কোনো একটা এলিমেন্ট তুমি যদি নাও, যেমন আলফা, এই আই এর মিনিমাল পলিনোমিয়াল হবে এম অফ আই, এটাকে এইভাবে লিখতে পারি আমরা এম আই এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখতে পাচ্ছি এটার কোএফিসিয়েন্ট কত হচ্ছে 1, সো এটা মনিক এবং ডিগ্রি 2 হবে, 2 এর থেকে ছোট তো 1 তো হবেই না, কোনো 1 ডিগ্রি পলিনোমিয়াল তুমি পাবে না যাতে আই বসালে 0 হয়, কারণ এরকম তুমি কোনোদিনই পাবে না যে 1 ডিগ্রি পলিনোমিয়াল কি a প্লাস বি এক্স, এখানে যদি তুমি আই বসাও তাহলে কি পাবে a প্লাস আই বি ইকুয়ালস টু 0, এটা ইমপ্লাই করবে a ইজ 0 b ইজ 0, তার মানে 0 পলিনোমিয়াল নেওয়া যাবে না, হ্যাঁ, নন জিরো পলিনোমিয়াল। সো এখানে বলতে হবে there is a non-zero monic polynomial such that এটা ট্রু হবে। সো এইটা বোঝা যাচ্ছে যে ডিগ্রি 0 চলে আসছে, তার মানে ডিগ্রি তো 2 হবেই। তো এখান থেকে বোঝা যাচ্ছে 1 হবে না, তাহলে 1 এর থেকে নেক্সট বড় কি আছে 2 আছে, তো 2 এর থেকে তো আর ছোট সম্ভব নয়, সো মনিক। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে এই ডিগ্রিটা যদি n হয় তাহলে যে কোনো মিনিমাল পলিনোমিয়াল ডিগ্রি হবে n এর থেকে ছোট বা সমান, ঠিক আছে, তার থেকে বড় হওয়ার চান্স কিন্তু নেই। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পেলাম মনিক পলিনোমিয়ালের গল্পটা, সরি মিনিমাল পলিনোমিয়াল গল্পটা। এখানে এবার কি বলছে দেখো
6.3. In the theorem 6.2 the monic polynomial mx is irreducible. মানে এই যে মনিক পলিনোমিয়ালটা পাবো ওইটাকে আর অন্য পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে লেখা যাবে না, ওভার ইরিডিউসিবল ওভার এফ, মানে এফ এর অন্য পলিনোমিয়ালের আকারে প্রোডাক্ট আকারে লেখা যাবে না, ঠিক আছে। সো ইরিডিউসিবল হবে। আর ইরিডিউসিবল যদি হয় তাহলে আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি, তাহলে ওই ইরিডিউসিবল পলিনোমিয়াল দিয়ে তুমি যদি একটা আইডিয়াল জেনারেট করো তাহলে সেই আইডিয়ালটা একটা ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে যায়। কি হয়ে যায়? একটা ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে যায়। তার মানে যদি আমি সেই আইডিয়াল দিয়ে যদি কোসেন্ট করি এফ এক্স কোসেন্টেড বাই দ্যাট আইডিয়াল, সেটা একটা ফিল্ড হয়ে যাবে এবং এইটা অ্যাকচুয়ালি জি এর সঙ্গে আইসোমরফিক হয়ে যাবে। তার মানে দ্য কোসেন্ট রিং অফ পলিনোমিয়াল, তাহলে কোসেন্ট ফিল্ড হয়ে যাবে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি ফিল্ড হয়ে যাবে। সো কোসেন্ট রিং অফ দ্য পলিনোমিয়াল রিং এফ এক্স ওভার দ্য প্রিন্সিপাল আইডিয়াল এম এক্স, হ্যাঁ, ইজ আইসোমরফিক উইথ জি। বোঝা গেল এই জিনিসটা কি বলতে চাইছে? ঠিক আছে। উদাহরণ হিসাবে আমরা যদি দেখি এই যে পলিনোমিয়ালটা পেলাম, ঠিক আছে, তো এই যে পলিনোমিয়ালটা পেলাম, এবার যদি আমরা কনসিডার করি আর এক্স, এটা একটা রিং হয়, একে যদি আমি এই আইডিয়ালটা দিয়ে কোসেন্ট করি তাহলে এইটা আইসোমরফিক উইথ কার সঙ্গে হয়ে যাবে? না সি এর সঙ্গে আইসোমরফিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে যেটা পেলাম, বেসিক্যালি সিটাকে কি লিখছি আমরা, যেহেতু এ লিখছি, আর আই লিখছি, সো আই এর জন্য যে মনিক পলিনোমিয়ালটা পেলাম সেটা দিয়ে যখন আমরা এটাকে কোসেন্ট করছি, সো সিটাই পেয়ে যাচ্ছি, সি ইজ আর আই, এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই প্রুফগুলো আমরা ডিটেলসে যাচ্ছি না, প্রুফগুলো বেসিক্যালি সহজই আছে। তো এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই যে মনিক পলিনোমিয়ালটা পেলাম, যেটা মিনিমাল পলিনোমিয়াল আমরা নাম দিচ্ছি, সেটা কি হবে? সবসময় ইররিডিউসিবল পলিনোমিয়াল হবে, ঠিক আছে, ওভার এফ। এই জিনিসটা হচ্ছে গল্প। কারণ আমরা যে মনিক পলিনোমিয়ালটা পাবো তার তার ডিগ্রি এন হবে। তো এটা যদি দুটো পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে হয় তাহলে প্রত্যেকটারই ডিগ্রি এন এর থেকে ছোট হয়ে যাবে, তাই না? তো সেই হিসাবে দেখতে গেলে এম এর ডিগ্রি আর ওটাকে আর ভাঙা যাবে না, কারণ ভাঙতে গেলে প্রত্যেকটারই ডিগ্রি আলাদা করে তোমার হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো এইটাই কারণের জন্য ওটা কি হয়ে যাবে না মনিক পলিনোমিয়াল হয়ে যাবে, ইউরিডিউসিবল হয়ে যাবে। তো এই জিনিসটা আচ্ছা, তো এই জায়গাটা তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, এবার এখানে একটা জিনিস ভাবার ব্যাপার আছে, যে এই জায়গাটা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এখানকার এলিমেন্টগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। হাউ টু রাইট এলিমেন্টস অফ আর এক্স, আমরা জাস্ট এইটা দিয়ে বাকিগুলো তোমাদের বোঝাচ্ছি। সরি, এই যে কোসেন্টের এলিমেন্টগুলো কিভাবে হয়, এটা এলিমেন্ট আমরা জানি এইভাবে হয়, একটা পলিনোমিয়াল প্লাস এরকম, ঠিক আছে। এখন যেহেতু এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে আছে, তার মানে এখানে তুমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাই করো সেটা 0 হয়ে যাবে। সো এখানে যেমন ধরো আমি যদি এক্স কিউব প্লাস ওয়ান প্লাস, এইটা কিরকম দেখতে হচ্ছে। সো এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। সো এইটা হওয়া মানে কি, দেখো এটাকে যদি আমি আই নাম দিই, আই, তাহলে আমরা জানি এ প্লাস আলফা প্লাস আই ইজ ইকুয়ালস টু বিটা প্লাস আই হয় ইফ আলফা মাইনাস বিটা বিলংস টু আই হয়। হ্যাঁ, যেটা তোমরা গ্রুপের ক্ষেত্রেও দেখেছো এবং রিং এর ক্ষেত্রে এই জিনিসটা হয়। গ্রুপের ক্ষেত্রে ইনভার্স হয়, আলফা ইন্টু বি টু দি পাওয়ার ইনভার্স বিলংস টু এন, এখানে আমরা মাইনাস করছি, ঠিক আছে। সো আলফা মাইনাস বিটা বিলংস টু আই হয়।
আচ্ছা, তো আমরা তাহলে এইটাকে যদি সিম্পলিফাই করব কিভাবে, তো এটাকে সিম্পলিফাই করার টেকনিক হচ্ছে এক্স স্কোয়ারটাকে -1 ধরে নিতে হবে, ঠিক আছে। সো এটাকে আমরা লিখতে পারছি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। সো এটা হচ্ছে, আর এক্স স্কোয়ারের জায়গায় তুমি যদি -1 বসিয়ে দাও তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস এক্স, এটা এইটার সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এবার তুমি যদি এইভাবে ব্যাখ্যা এইভাবে দেখতে চাও তাহলে দেখো যে এটা হচ্ছে তোমার আলফা, এটা হয়ে যাচ্ছে বিটা, তাহলে আলফা মাইনাস বিটা কত হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস 1 মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস এক্স, তার মানে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তার মানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 এর মাল্টিপল হয়ে যাচ্ছে, তার মানে বিলং করছে আই এ। আই মানে এটা কি, এইটা দ্বারা আইডিয়াল জেনারেটর, মানে সবগুলো যে সমস্ত পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এর মাল্টিপল আছে সেই সমস্ত পলিনোমিয়ালের সেটটা বোঝাচ্ছে আই। তাহলে দেখতে পাচ্ছ এটা আই এর এলিমেন্ট, আলফা মাইনাস বিটা আই এর এলিমেন্ট, তার মানে কি আলফা প্লাস আই ইজ ইকালস টু বিটা প্লাস আই, ঠিক আছে। সো এক্স কিউব প্লাস 1 প্লাস দিস ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। তার মানে এই প্রসেস অনুযায়ী যে কোনো পলিনোমিয়াল, যে কোনো এলিমেন্টকে তুমি বেসিক্যালি 1 প্লাস এক্স এর মাল্টিপল আকারে লিখতে পারো। তো সেটা, তাহলে এখানে আমরা যদি বলি যে জাস্ট লেট আই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এই যে এটা একটা পার্টিকুলার এলিমেন্ট, এইটাকে আমি আই নাম দিচ্ছি, কি নাম দিচ্ছি আই। তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে দেখো, আই স্কোয়ার প্লাস 1, এটা দেখো 0 হয়ে যাবে, কারণ কি এটা হয়ে যাবে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1। আর আমরা জানি দুটো এলিমেন্টকে কিভাবে মাল্টিপ্লাই করতে হয়, এটা হয় এক্স স্কোয়ার প্লাস দিস প্লাস 1, তার মানে এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1। আর এটা বেসিক্যালি এক্স, যেহেতু এটা এর এলিমেন্ট, সো এটা আলটিমেটলি এটাই হয়, কারণ আলফা যদি বিলং করে আই এ তাহলে আলফা প্লাস আই ইজ বেসিক্যালি আই হয়ে যায়, ঠিক। তাহলে এটা হয়ে গেল আই, তার মানে আই মানেই কিন্তু 0 ইন, সো দিস ইজ 0 ইন আর এক্স ডিভাইডেড বাই, মানে এটা, তো এর 0 এলিমেন্ট মানে এটা এই আইডিয়ালটা, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি আই স্কোয়ার প্লাস 1টা কি হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তার মানে এই তুমি একটা আইসোমরফিজম ডিফাইন করতে পারো, আইসোমরফিজম ফ্রম সি টু, কিভাবে সেটা হচ্ছে এইভাবে যে আই, হ্যাঁ সি থেকে এটা, তো তাহলে এইখানে হচ্ছে এ প্লাস আই বি, এটা যাচ্ছে তোমার এ প্লাস আই এর জায়গাতে এক্স বসাবো, সো বি এক্স প্লাস, কারণ আমরা জানি যে যে কোনো এলিমেন্টকে বেসিক্যালি এ প্লাস বি এক্স ফর্মে লেখা যাবে, কারণ বিকজ অফ দিস, যেহেতু এই জিনিসটা হয়ে যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1টা 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ সেই জন্যই এই জিনিসটা লেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটা একটা হোম আইসোমরফিক হয়ে যাচ্ছে, ফিল্ড আইসোমরফিজম হয়ে যাচ্ছে, তার মানে দুটো ফিল্ড সেম হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো এই চ্যাপ্টারটা বেশ বোঝার আছে, একদমই মানে ইজি চ্যাপ্টার কিন্তু এটা নয়, এর মধ্যে অনেক কিন্তু গল্প আছে, সেই গল্পগুলো ভালো করে না বুঝলে ইন্টারেস্টটা তুমি পাবে না। তো এইভাবেই আমরা কি দেখালাম যে যে মনিক পলিনোমিয়ালটা হচ্ছে সেটা মানে ইরিডিউসিবল হচ্ছে, এবং সেই এফএক্সটাকে তুমি যদি সেই মনিক পলিনোমিয়াল দ্বারা জেনারেটেড আইডিয়াল দিয়ে কোসেন্ট করো তাহলে সেইটা একটা ফিল্ড হয়ে যাবে, যেহেতু ইরিডিউসিবল সেহেতু ওটা ফিল্ড হয়ে যাবে, আর এই ফিল্ডটাই কিন্তু জি এর সঙ্গে আইসোমরফিক হয়ে যাবে। তো এটা একদম খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, হ্যাঁ কিভাবে আসলো এটা আমরা তোমাদেরকে এইভাবে বলে দিলাম, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিলাম, এক্সাক্ট প্রুফটা আমি কিন্তু বলছি না, হ্যাঁ যে তোমরা বুঝতে পারো কিভাবে কাজটা হচ্ছে আর কি। ওকে, নেক্সট টপিক হচ্ছে ফাইনাইট ফিল্ড।
Okay, so by definition a finite field is a field having finite number of elements. Simple. Finite field which is finite, finitely many elements আছে. আচ্ছা, the purpose of this section is to determine the structure of all finite fields. We shall show that for every prime p and positive integer n there is exactly one finite field up to isomorphism of order p to the power n. Order মানে এখানে বলতে চাইছে number of elements, এবং this field gf মানে গ্যালোয়া ফিল্ড, মানে বেসিক্যালি এই কাজটা গ্যালোয়া করেছিল, তো মানে করেছিলেন আর কি। গ্যালোয়া গ্যালোয়া অল্প বয়সেই কিন্তু মারা যান, এবং অল্প বয়সে সে অনেক ভালো ভালো কাজ করেছেন। সো গ্যালোয়া ফিল্ড অফ অর্ডার পি টু দি পাওয়ার এন, ঠিক আছে। তার মানে কি হচ্ছে যে প্রত্যেকটা প্রাইম পি এর জন্য এবং প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার এন এর জন্য দেয়ার এক্সিস্ট এ ইউনিক ফিল্ড অফ অর্ডার পি টু দি পাওয়ার এন, বা অর্ডার মানে এখানে নাম্বার অফ এলিমেন্টস। হ্যাঁ, তাহলে পি টু দি পাওয়ার এন সংখ্যক এলিমেন্ট আছে, এইরকম একটা ফিল্ড এক্সিস্ট করে ইউনিক, সেটাকেই বলা হচ্ছে জিএফ পি টু দি পাওয়ার এন। এই হচ্ছে মূল রেজাল্ট এই সেকশনের, বোঝা গেল। সো যেমন নটা এলিমেন্ট আছে এরকম একটা ফিল্ড এক্সিস্ট করে, এবং সেই ফিল্ডগুলো কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখবো এখনই। আচ্ছা, থিওরেম 6.4 কি বলছে দেখো, লেট জি বি এ ফাইনাইট এক্সটেনশন অফ ডিগ্রি এন ওভার এ ফাইনাইট ফিল্ড এফ। তাহলে একটা ফিল্ড যদি ফাইনাইট ফিল্ড যদি পাওয়া যায় এবং সেই ফিল্ডে যদি একটা পলিনোমিয়াল পাওয়া যায়, ইরিডিউসিবল পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, তাহলে সেখান থেকে তুমি একটা ফিল্ড এক্সটেনশন বানাতে পারবে যার ডিগ্রি হয়ে যাবে এন, ঠিক আছে। ইফ এফ হ্যাজ এম এলিমেন্টস দেন জি হ্যাজ এম টু দি পাওয়ার এন এলিমেন্টস। এটা খুব সহজ, কি ব্যাপারটা বলতে চাইছে, এটা ওই পলিনোমিয়াল দিয়েই করবে। তাহলে দেখো জিটা বলে দিয়েছে যে ফাইনাইট এক্সটেনশন অফ ডিগ্রি এন ওভার এ ফাইনাইট ফিল্ড এফ। জিটা একটা ফাইনাইট, এফটা হচ্ছে একটা ফাইনাইট ফিল্ড, আর জিটা হচ্ছে তার একটা এক্সটেনশন অফ ডিগ্রি এন। হ্যাঁ, তাহলে এফ এ যদি এম সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে জিতে কতগুলো এলিমেন্ট থাকবে, এম টু দি পাওয়ার এন। এটা খুবই সহজ। হ্যাঁ, এটা বুঝতে গেলে তোমরা খুব সহজে এইভাবে বুঝতে পারবে যে x1 x2 xn, এই ধরো এই n সংখ্যক একটা বেসিস হচ্ছে। তাহলে বি এ বেসিস অফ জি অ্যাজ এ ভেক্টর স্পেস ওভার এফ, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ যেহেতু তার ডিগ্রিটা n বলে দিয়েছে, আমরা ডিগ্রি মানেই জানি যে ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস ওভার এফ। তাহলে এই জিটাকে যদি আমি ভেক্টর স্পেস হিসাবে দেখি তাহলে তার বেসিস হবে, বেসিসে n খানা এলিমেন্ট থাকবে। তাহলে সেই এলিমেন্টগুলো ধরলাম x1 x2 xn। আচ্ছা, দেন এভরি এলিমেন্ট, তাহলে যে কোনো এলিমেন্টকে এই x1 আপ টু xn এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে, এবং সেই লিনিয়ার কম্বিনেশনটা কি হবে, ইউনিক হবে। কারণ বেসিস যদি একটা দিয়ে দিই তোমাকে, যে কোনো এলিমেন্টকে তুমি সেই বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবে ইউনিকলি, ঠিক আছে। তাহলে এই যে কোনো এলিমেন্ট সি কে আমি লিখতে পারছি a1 x1 প্লাস a2 x2, এইভাবে লিখতে পারছি। এইবার দেখো যে আমার এফ এ এম সংখ্যক এলিমেন্ট আছে, এফ এ কতগুলো এলিমেন্ট আছে না, এম সংখ্যক। তাহলে a1 এর ভ্যালু এই এম সংখ্যকের যে কোনো হতে পারে, তাহলে আমার a1 এর জন্য কতগুলো চয়েস আছে, এম সংখ্যক, a2 এর জন্য এম সংখ্যক, তাহলে প্রত্যেকটারই আমার এম সংখ্যক করে চয়েস আছে। তাহলে তুমি যদি এবার এ আই গুলোকে ভ্যারি করো, তুমি এইটার জন্য এম সংখ্যক পাচ্ছে, এটার জন্য এম, তাহলে টোটালে আমার এম টু দি পাওয়ার এন সংখ্যক চয়েস পাবে সি এর জন্য। তাহলে টোটাল কতগুলো সি ভ্যালু নিতে পারে, এম টু দি পাওয়ার এন। বুঝতে পেরেছো? পারমুটেশন কম্বিনেশন দিয়ে ব্যাপারটা ভাবার চেষ্টা করো, এইভাবেও তুমি ব্যাপারটা ভাবতে পারো। দাঁড়াও, যে প্রত্যেকটা সি দেখতে এরকম তো, a1 x1 a2 x2
আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে ধরো এন এর ভ্যালু আমি নিলাম 3 আর এম এর ভ্যালু নিলাম 2 2। তার মানে এফ এ তাহলে আছে শুধু 0 আর 1, তাহলে আমার সি এর এলিমেন্ট দেখতে কিরকম হয়ে যাবে, x1 a2 x2 a3 x3 এইরকম হয়ে যাবে, যেখানে ai belongs to 0 and 1। তাহলে এগুলো দিয়ে তুমি যদি চেঞ্জ করে করে কি কি লিখতে পারো, সবগুলো যদি 0 0, আমি এখানে যদি এইভাবে লিখতে পারো 0 0 0 0 1 0, হ্যাঁ 0 0 1 আর 0 1 1। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 4টা। আবার তুমি প্রথমটাকে 1 করে নাও, পরের গুলোকে একই রেখে 1 0 1 1 1 1, তাহলে দেখো টোটাল 8টা পাচ্ছ। তাহলে প্রথমটাকে তুমি 2 রকম ভাবে চুজ করতে পারো, তারপরেরটাকেও 2 রকম ভাবে, তারপরেরটাকেও 2 রকম ভাবে, সো টোটাল 8টা চয়েস আসছে। সো এখান থেকে ওটা বোঝা যাচ্ছে। বলো, বুঝতে পেরেছো পৌলমি? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, প্রাইম ফিল্ড কাকে বলে? আ ফিল্ড কল্ড প্রাইম ইফ ইট হ্যাজ নো প্রপার সাবফিল্ড। যদি একটা প্রাইম ফিল্ড, তাহলে বলবো যদি তার কোনো প্রপার সাবফিল্ড না থাকে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আরটাকে কি প্রাইম ফিল্ড বলা যাবে? আর যেটা হচ্ছে রিয়েল নাম্বারের ফিল্ড, সেটাকে কি প্রাইম ফিল্ড বলা যাবে? না না, আর এর তো সাবফিল্ড আছে। হ্যাঁ, কিউটাকে আর এর সাব হ্যাঁ, আচ্ছা কিউটাকে কি প্রাইম ফিল্ড বলা? কিউটাকে, না কিউ এর তো সাবফিল্ড আছে। কি কিউর সাবফিল্ড কি হবে? কিউ এর সাবফিল্ড তো আর। এই কি, আর তো বড়। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বড়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো কিউটা তাহলে প্রাইম ফিল্ড হয়ে গেল, বুঝতে পেরেছো? হুম 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 কিউ হুম এর হুম কোনো হুম। সাবফিল্ড থাকবে না, সো কিউটা প্রাইম ফিল্ড। আচ্ছা, এটা একটা ভালো জিনিস। আচ্ছা, ক্লিয়ারলি এভরি ফিল্ড এফ কন্টেইনস এ প্রাইম ফিল্ড, মানে যে কোনো একটা ফিল্ড তুমি যদি নাও তার মধ্যে একটা প্রাইম ফিল্ড তুমি পাবেই পাবে। যেমন আর এর মধ্যে পাচ্ছ আমরা কিউ, কিউ এর মধ্যে কিউ, তো যে কোনো তুমি যদি ফিল্ড নাও, যেমন সি, আচ্ছা সি এর মধ্যে কোন প্রাইম ফিল্ডটা তুমি পাবে বলো তো? বলো, সি এর মধ্যে কোন প্রাইম ফিল্ড তুমি পাবে? হ্যালো? হ্যাঁ, আর পেতে পারি। আর তো প্রাইম নয়, এক্ষুনি বলা হলো। আচ্ছা, জানি না। সি এর মধ্যে আর আছে, আর এর মধ্যে কিউ আছে, তাহলে সি এর মধ্যে কিউ হুম হচ্ছে হুম প্রাইম ফিল্ড। ঠিক আছে, তো যে কোনো ফিল্ড হুম তুমি হুম। নাও না কেন, সে ফাইনাইট হোক ইনফাইনাইট হোক, তার মধ্যে একটা না একটা প্রাইম ফিল্ড পাবেই। ওকে, সো এটা হচ্ছে একটা গল্প। মেনলি কি বলা হচ্ছে, এখানে যতগুলো ফিল্ড আছে তাদের সবার যতগুলো সাবফিল্ড হয় সবগুলোর ইন্টারসেকশনও একটা ফিল্ড হবে, এটা আমাদের একটা জানা জিনিস। হ্যাঁ, তো সেইটাই একটা প্রাইম ফিল্ড হয়ে যাবে। তো এটা একটা চটজলদি একটা এক্সাম্পল হয়ে গেল। ইন্টারভিউয়ের একটা কোশ্চেন যদি এরকম বলে যে প্রুভ দ্যাট এভরি ফিল্ড কন্টেন্স এ প্রাইম ফিল্ড, তুমি বলে দেবে ইন্টারসেকশন অফ অল দ্য সাবফিল্ডস, দ্যাট উইল বি এ ফিল্ড। এবং তার মানে ইন্টারসেকশন নিচ্ছে মানে কি সবচেয়ে ছোট, তার থেকে তো আর ছোট হতে পারে না, সো দ্যাট উইল বি এ প্রাইম ফিল্ড। এটা চটজলদি বলে দেওয়া যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, ইফ আর ইজ এ রিং উইথ ইউনিটি 1, then the mapping phi from Z to R given by phi n goes to 1 is a homomorphism of Z into R। এখানে জেডটা যেহেতু রিং, তো এটাকে রিং হোমোমরফিজম হবে, সব সময় হবে, যে কোনো আর যে কোনো যদি রিং হয়, হ্যাঁ, তাহলে এটা সবসময় একটা রিং হোমোমরফিজম হবে। এটা অবভিয়াস, এটা আমরা করছি না, এটা একদম ইজিলি বোঝা যাচ্ছে। ওকে, ভেরি গুড। এখন আর এর তো একটা ক্যারেক্টারিস্টিক হয়, যে কোনো রিং এরই একটা ক্যারেক্টারিস্টিক থাকে। So then R contains a subring isomorphic to Zn.
যদি আর এর ক্যারেক্টারিস্টিক এন হয় তাহলে আর এর মধ্যে একটা সাবরিং তুমি পাবে যেটা জেড এন এর মতো হবে। হয়ে যাচ্ছে বেসিক্যালি এই জেড ওয়ানটা যাচ্ছে ফাই ওয়ানে, সো এই ফাই ওয়ান দিয়ে তুমি যদি জেনারেট করো, হ্যাঁ মানে ফাই ওয়ান তারপরে ফাই টু, মানে ফাই ওয়ান প্লাস ফাই ওয়ান দ্যাট ইজ ফাই টু, ফাই থ্রি, ফাই ফোর আপ টু ফাই এন। ফাই এনটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো জিরো কমা ফাই ওয়ান ফাই টু আপ টু ফাই এন মাইনাস ওয়ান, এই যে এটা একটা পাচ্ছ সেটা একটা সাবরিং হয়ে যাবে। তো সেইটা তোমার জেড এন এর সঙ্গে আইসোমরফিক হয়ে যাবে। তো এইভাবে আমরা করতে পারি। এটা একটা অন্যভাবে প্রুফটা করিয়েছে, এই যে রিংটা আমরা এই হোমোমরফিজমটা পেলাম জেড গোস টু আর, তাহলে এর কার্নেল যেটা হবে সেটা একটা হয়ে যাচ্ছে এন জেড হয়ে যাচ্ছে, কার্নেল হয়ে যাচ্ছে কি এন জেড, কারণ ওর যেহেতু ক্যারেক্টারিস্টিক এন, সেই জন্য এন জেডটা এন এন এর মাল্টিপল হলেই জিরো হয়ে যাবে সেটা। সো কার্নেলটা হয়ে যাচ্ছে এন জেড। তো ফিল্ডটা হয়ে যাচ্ছে তোমার ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম থেকে আমরা বলতে পারছি যে ইমেজ যেটা হবে, যেটা ফাই জেড, সেটা আইসোমরফিক উইথ জেড বাই এন জেড। আর জেড বাই এন জেডটাই হচ্ছে বেসিক্যালি জেড এন, জেড বাই এন জেডটাই কি জেড এন। সো জেড এনটা তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাই জেডটাই জেড এন। সো এখান থেকে বলা যাচ্ছে ওকে। সো ওই জন্য আমি বললাম ফাই জেডটা বেসিক্যালি কি হয়ে যাচ্ছে ফাই ওয়ান আপ টু ফাই এন মাইনাস ওয়ান, কারণ ফাই এনটা জিরো হয়ে যাচ্ছে, সো বাকিগুলো এক্সিস্ট করছে না আর কি। আচ্ছা, আর যদি ক্যারেক্টারিস্টিক জিরো হয়ে যায় আর এর, তখন ফাই জেডটা আইসোমরফিক উইথ জেড হয়ে যাবে। তো তখন ওই রিং এর মধ্যে একটা জেড থাকবে। ঠিক আছে, এ ফিল্ড এফ ইজ আইদার of prime characteristic P and contains a subfield isomorphic to ZP, or of characteristic 0 and that contains a subfield isomorphic to Q। তাহলে এইটা একটা ভালো থিওরেম। কি বলছে যে একটু আগে আমরা কি বললাম যে দেখো দুই ধরনের প্রাইম ফিল্ড হতে পারে, একটা কি, একটা হচ্ছে কিউ টাইপের আর একটা হচ্ছে জেডপি টাইপের। জেডপি যদি ফাইনাইট হয় তাহলে সেই জেডপি টাইপের হবে যেখানে পি গুলো প্রাইম নাম্বার। ওকে, তাহলে যে কোনো ফিল্ড যদি তুমি নাও তার ক্যারেক্টারিস্টিক যদি প্রাইম নাম্বার পি হয় তাহলে তার মধ্যে যে প্রাইম ফিল্ড পাবে সেটা জেডপি টাইপের পাবে। আর যদি ক্যারেক্টারিস্টিক জিরো হয় তাহলে তার মধ্যে যে প্রাইম ফিল্ড পাবে সেটা হবে কিউ এর মতন বা কিউ এর সঙ্গে আইসোমরফিক। বোঝা গেল, এই জিনিসটা এখানে বলা হয়েছে এবং মেনলি এখানে ওই হোমোমরফিজমটাই কাজে দেবে। ঠিক আছে, এবার দেখো যে এভরি এলিমেন্ট এক্স অফ জি, যেখানে জিটা হচ্ছে পি টু দি পাওয়ার এন সংখ্যক এলিমেন্ট কন্টেন করে যে ফিল্ড হচ্ছে ইউনিক ফিল্ডটা, স্যাটিসফাইজ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন এক্স টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, কি বলতে চাইছে দেখো যে এই যে এইটা কি জি এফ পি টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ইউনিক ফিল্ড দ্যাট কন্টেন্স পি টু দি পাওয়ার এন এলিমেন্টস। তাহলে সেই ফিল্ডটা যদি আমি নিই তাহলে সেই ফিল্ডের এলিমেন্ট যে কোনো এলিমেন্ট এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, এক্স টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু এক্স, যেখানে কিউ এর ভ্যালু হচ্ছে পি টু দি পাওয়ার এন। আচ্ছা, এখানে একটা রেজাল্ট তোমাদেরকে মনে রাখা উচিত, যেটা এখানে প্রুফটা নেই। হুম, এই রেজাল্টটা তোমরা মনে রাখো। ফর ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, যেটা তোমার নেটের ক্ষেত্রেও খুব কাজে দেয়, যে ফর এনি ফিল্ড, for any finite field f, f star মানে f থেকে যদি তুমি জিরোটাকে সরিয়ে দাও, মানে f star মানে জিরো থেকে সরিয়ে দিলে, আন্ডার মাল্টিপ্লিকেশন ইজ এ সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, f star সবসময় সাইক্লিক গ্রুপ হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসাবে এই যে জেড পি, হ্যাঁ
এই জেড পিটা কি হয়, একটা জেড পি হচ্ছে আচ্ছা আমি ধরো এলিমেন্ট যদি ধরো 5 নিই, তোমাদেরকে এটা ক্যালকুলেশন করে আমি দেখাই, ঠিক আছে, যে এটা হচ্ছে একদম ক্যালকুলেশন করে আমরা দেখবো এটা কি হচ্ছে রে বাবা। Z5 ইজ ইকুয়ালস টু 0, মানে 0 বার, 1 বার, 2 বার, 3 বার আর 4 বার। তো Z5 স্টার যেটা হবে সেটা কি হবে, 0টা বাদ, তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। কটা এলিমেন্ট আছে এখানে দেখো, 1 2 3 4, তাহলে Z5 এর স্টার has contain 4। তার মানে আমি এবার প্রুভ করব যে আন্ডার মাল্টিপ্লিকেশন দিস ইজ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4। মানে যদি তোমাকে কোশ্চেন করে এইটা কার সঙ্গে আইসোমরফিক হবে, তখন এইটা আইসোমরফিক হয়ে যাবে Z4 আন্ডার অ্যাডিশন। Z4 অ্যাডিশনের রেসপেক্টে একটা সাইক্লিক গ্রুপ হয় অফ অর্ডার 4। তাহলে Z5 স্টার আন্ডার ডট ইজ আইসোমরফিক উইথ Z4 আন্ডার অ্যাডিশন। ঠিক আছে, এটা আমরা প্রুভ করব কিভাবে, তাহলে আমাকে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার চেক করতে হবে। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি, মাল্টিপ্লিকেশন আন্ডারে আইডেন্টিটি হচ্ছে 1, তাহলে 1 তো গেল। আচ্ছা আমি একটু চেক করে নিই আমার রেকর্ডিংটা ঠিকঠাক চলছে কিনা। ওকে ঠিক আছে, সো এটা 1 গেল। আচ্ছা তাহলে 1 এর অর্ডার 1, আমরা ওটা দেখে লাভ নেই। 2 এর অর্ডার দেখো, 2 এর অর্ডার কিভাবে বের করব, সো আমরা দেখবো 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার কত হচ্ছে 4, 4 ইজ নট 1, আমাকে 1 বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার 2 এর কিউব যদি দেখি, তাহলে 2 এর কিউব দেখলে কত হবে, 4 ইন্টু 2, তার মানে 8। 8 আবার 3 এর সঙ্গে সমান, কারণ 5 এটা তো Z5 এ বেসিক্যালি, সো 5 এখান থেকে মাইনাস করলে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 3, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 3 ইন্টু 2, তার মানে 6, 6 মানে আবার 1। তাহলে দেখতে পাচ্ছি যে 2 এর অর্ডার কত হচ্ছে, সো অর্ডার অফ 2 বার ইজ 1 এই 4। তাহলে বুঝতে পেরেছো 2 এর অর্ডার কত হলো 4 হয়ে গেল, সো যেটা 4 কিনা আবার Z5 এরও অর্ডার, সুতরাং Z5 স্টার আন্ডার ডট ইজ জেনারেটেড বাই সিম্পলি 2। তাহলে 2 এলিমেন্টটা হচ্ছে ওর জেনারেটর, ঠিক আছে। আচ্ছা এবার 5 4 কত হয়, 5 4 হয় 5 4 হচ্ছে তোমার 2, তাহলে এর কটা জেনারেটর হবে, দুটো জেনারেটর হবে। আচ্ছা 3 কি এর জেনারেটর, 3 এর অর্ডার বের করতে পারবে, 3 এর অর্ডার বের করতে পারবে, হ্যালো হ্যালো পৌলমী, শুনতে পাচ্ছ, হ্যালো। ওকে নো প্রবলেম। তাহলে আমরা দেখালাম যে এই জিনিসটা হয়, যে কোনো ফাইনাইট ফিল্ড যদি হয় তাহলে সেখান থেকে জিরোটাকে যদি তুমি উড়িয়ে দাও, উড়িয়ে দিলে আন্ডার মাল্টিপ্লিকেশন এটা একটা ফাইনাইট, একটা কেটে গেল সাইক্লিক। হ্যালো, স্যার, ভীষণ কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না পরিষ্কার। ও তার কারণ দাঁড়াও দেখছি কি করা যায়। হুম, yes. একটু দাঁড়াও আমি দেখে নিচ্ছি কি অবস্থা, নেটের অবস্থা তো দেখছি আর কি। হুম, এখন কি ঠিকঠাক শোনা যাচ্ছে,
follow me? Hello? Hello? আচ্ছা, আমরা যাই হোক পৌলমী অত বেরিয়ে গেছে। যাই হোক আমি তাড়াতাড়ি শেষ করে নিতে চাইছি আজকের ক্লাসটা। তো আমরা যেটা দেখালাম যে যে কোনো প্রুফ তো করলাম না, বাট রেজাল্টটা আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো ফাইনাইট ফিল্ড তার জিরোটাকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে আন্ডার মাল্টিপ্লিকেশন সেটা একটা সাইক্লিক গ্রুপ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, যেটা আমাদের নেটের ক্ষেত্রে খুব খুব কাজে দেয় এই রেজাল্টটা। তো ভীষণই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। তো এই রেজাল্টটা দিয়েই আমাদের ওই পরের যে থিওরামটা আমরা আলোচনা করছি সেটা এখানে খাটবে। সো বলছে যে লেট এফ এর এফ হচ্ছে একটা ফিল্ড যার এলিমেন্ট হচ্ছে কিউ, দেন ফর এনি এলিমেন্ট আলফা বিলংস টু এফ আলফা টু দি পাওয়ার কিউ ইজ আলফা। এইটা হবে তার মানে কি এক্স টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়ালস টু, যেখানে কিউ এর ভ্যালুটা হচ্ছে, আচ্ছা কিউটা হচ্ছে তাহলে কিউ অফ দ্য ফর্ম পি টু দি পাওয়ার এন হবে ফর সাম পি প্রাইম, কারণ পি এফটা হচ্ছে ফাইনাইট ফিল্ড। সো প্রুফ যদি আমরা দেখো, এটা বেসিক্যালি আমরা দেখবো যে এফ স্টার আন্ডার ডট ইজ এ সাইক্লিক গ্রুপ। এটা যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে এর অর্ডার কত হবে? এফ স্টার এর অর্ডার হবে কিউ মাইনাস ওয়ান। তাহলে কিউ মাইনাস যদি ওয়ান হয়, আর ল্যাগ্রেঞ্জ থিওরেম কি বলে, যে কোনো এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। সো এটা হয়ে যাচ্ছে আমার গ্রুপের অর্ডার, আর তাহলে আলফার অর্ডার হয়ে যাবে অর্ডার ডিভাইড করবে কিউ মাইনাস ওয়ানকে। তার মানে কি আলফা টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এটা হয়ে যাবে ওয়ান, যেহেতু ওয়ানটা হচ্ছে আইডেন্টিটি অফ এফ স্টার। এটাকে তুমি যদি আলফা দিয়ে গুণ করো, আলফা টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়ালস টু আলফা, দ্যাটস অল। তাহলে দেখো কত সহজ প্রুফ। শুধু একটা রেজাল্ট এখানে আমাদেরকে মনে রাখতে হচ্ছে। তাহলে এই অবধি আজকে আমরা কিন্তু করলাম। তাহলে এই অবধি আমরা আজকে করলাম থিওরেম 6.7। ঠিক আছে, এর পরবর্তী অংশ আমরা পরের দিন করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটা যেহেতু বেশ বোঝার আছে অনেক কিছু, আমি জাস্ট বলে গেলাম পড়ে গেলাম তাহলে হবে না, যে সেই জন্য আমি একটু টাইম নিয়ে এটা করাচ্ছি। আই থিঙ্ক এর পরের দিন আমরা এটাকে শেষ করতে পারবো। ওকে চলো তাহলে গুড বাই সবাইকে। আর বলছি হ্যাঁ, ইউটিউবের ক্লাসগুলো তোমরা অনেকেই দেখছো না, একটু লাইক টাইক করবে, কমেন্ট টমেন্ট করবে, তাহলে আরো ভালো লাগবে আর কি। ঠিক আছে।